আমরা বলি না বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, ওদের যে কত পার্বণ তার নেই ঠিক ঠিকানা, ওদের আরো বেশি পার্বণ। জীবন মানে আসবে বাধা, তবুও এগিয়ে চলা। জীবন মানে আপোষ না করে সত্যি কথা বলা। জীবন মানে মেয়েরা বাঁচবে, নিজের পরিচয়, আমরা নারী, আমরা পারি, থামবো না আর ভয়। এইভাবেই মেয়েরা এগিয়ে চলছে, জীবন যুদ্ধে জয়ী হচ্ছে। তাদের গল্প আমরা অনুপ্রাণিত এবং গর্বিত হই। আজও এমনই চারজন দিদির এগিয়ে চলার গল্প শুরু। 14 বছর ধরে নিবেদিতাদি ব্যবসা শুরু করেছেন পেট্রোলিয়ামে, ভারত পেট্রোলিয়াম। কিভাবে শুরু হলো এই ব্যবসা? 2012-তে মানে আমার হাজব্যান্ড হঠাৎ করে সেরিব্রাল অ্যাটাক হয়, একদিনের মধ্যেই শেষ সব কিছু। সেদিনে দাহ হলো, চিন্তা করুন, তার পরের দিনই আমাকে মানে পাম্পে যেতে হয়েছিল, মানে আমার মানে চোখে জল আসতো। এবারে সব থেকে বড় কথা যেটা হলো, গিয়ে দেখলাম প্রচুর লোন, মানে এত লোন চিন্তা করতে পারবেন না। সামনের যে মাংস কাটে দোকানদার, সে বলছে 1 লাখ টাকা পাবো, কাবুলিওয়ালা এসে বলছে 14 লাখ টাকা পাবো। এত ধার কে নিয়েছে? আসলে আমার হাজব্যান্ড মানে এমনি কোনো নেশা ছিল না, কিন্তু ওর প্রচণ্ড কেয়ারলেস ছিল টাকা পয়সার ব্যাপারে, আর খুব দানি মানুষ ছিলেন, মানে যে চাইতো তাকে দিয়ে দিত। এইরকম ধরনের মানে কোনো মানে একদম হিসেবের কিছু ছিল না আর কি। কিন্তু আমার জামাইবাবু একমাত্র যে আমেরিকায় থাকে, ও আমাকে 11 লাখ টাকা দিয়েছিল, মানে 1 গাড়ি তেলের দাম, মানে পেট্রোল ডিজেল যে আসে 1 গাড়ি তেলের দাম আমি ওনার কাছ থেকে নিয়েছিলাম। এত টাকা যে দেনা হয়েছিল, কি করে করলেন সেগুলো? ওর তো সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, অ্যাকচুয়ালি ও মেন্টাল প্রেসারেই আর কি অ্যাটাকটা হয়েছিল। ও আমাকে মানে বলতো, এই কথাটা আমার মাথায় ছিল, যে ও বলতো জানো লোন অনেক হয়ে গেলে একটা মানে স্নোবল থিওরি করতে হয়। আমি সেটা কি মানে বলছে, মানে স্নোয়ের উপর যদি ছোট্ট একটা বল করে গড়িয়ে দাও, তাহলে সেটা আস্তে 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 বড় হতে হতে বিরাট আকার ধারণ করে। ওই স্নোবল থিওরিতে ছোট্ট একটা লোন মেটাতে হয়। তারপরে ও কিন্তু এটা আমাকে বলতো, কিন্তু নিজে করতে পারেনি, কিন্তু আমি সেটা করেছিলাম আর কি। ছোট্ট একটা লোন থেকে আস্তে 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 মেটাতে মেটাতে জিনিসটাকে মানে ইয়ে করেছিলাম। আজকে আপনার গল্প কিন্তু অনেক মানুষকে কিন্তু ভাবাবে, সাহস যোগাবে, যে এইরকম জায়গা যেখানে দেয়ালে পিঠ থেকে যায়, যেখানে বর চলে গেছে বাজারে 1 কোটি টাকার উপরে দেনা, সেখান থেকে কাজ শিখে পেট্রোল পাম্পের মতন একটা এইরকম একটা সাংঘাতিক একটা ব্যবসাকে দাঁড় করিয়ে রোল রিপে করে 3 বছরের মধ্যে সেই ব্যবসাকে ঘুরে দাঁড় করা চারটিখানি কথা নয়। ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো লাগলো কথা বলে নিবেদিতাদি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। খুব ভালো থাকবেন। স্বরলিপি, তুমি 9 বছর ইউএসএতে ছিলে, একদম কাজের সূত্রে গেছিলে। হ্যাঁ, আমি কলকাতাতেই জন্ম, আমার কলকাতাতেই বড় হওয়া, তো বিয়ে থাও হয়। তো আমি বরাবরই বলেছিলাম বিয়ে করলে কিন্তু কলকাতার ছেলেকেই বিয়ে করব, কলকাতার বাইরে আমি যাব না, কারণ কলকাতা আমার কাছে একটা প্রাণ। তো যাই হোক, ভাগ্য যেখানে নিয়ে যায় আর কি, কলকাতাতে বিয়ে তো হলো। তারপর কর্মসূত্রে চলে গেলাম ইউএসএ। 8 মাসের বাচ্চাকে নিয়ে দুজন মিলে চললাম ইউএসএতে। একটা চোখে অনেক বড় স্বপ্ন, ইউএসএর মতন জায়গায়। আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো স্বপ্ন, বড় একটা স্বপ্ন নিয়ে গেলাম। এখানে যেদিনকে আমি ফ্লাইটে উঠি, সেদিনকে টেম্পারেচার ছিল কলকাতাতে 38 ডিগ্রি, আর আমি যখন ইউএসএর মাটিতে পা রাখি তখন টেম্পারেচার -2। আমার কাছে একটা হিউজ ডিফারেন্স, মানে। আর তারপর আমার সবথেকে বেশি টেনশন হচ্ছিল আমার মেয়েকে নিয়ে, ওইটুকু একটা মেয়েকে নিয়ে। 6 বছর ইউএসএতে ছিলাম, তারপর কানাডাতে মুভ করে যাই। কানাডা তো আরও ভয়ঙ্কর ব্যাপার, -40, তো ফিল লাইকে -46। তো যাই হোক, সেটাকেও একটা আমি বলেছিলাম যে কেমন হয় এটা আমার জানার আছে। -16-20 তো দেখলাম, তারপরে দেখলাম যে ঠিক আছে, ধীরে ধীরে অ্যাডজাস্ট হচ্ছে। হাঁটু অবধি বরফ নিয়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি আসছি। সুন্দর নায়াগ্রা ফলসকে যখন আমি আমার 2 চোখ ভরে দেখলাম না, তখন মনটা আমার ওইসব ব্যাপারগুলো সব তুচ্ছ হয়ে গেল। তখন ইউএস আমাকে শিখিয়েছে নিজের কাজ নিজে করো, কারোর ওপর ডিপেন্ডেন্ট থেকো না। এখনও কিন্তু আমি ইউএসএর লাইফটাই এখানে ফলো করি। আমি ইচ অ্যান্ড এভরিথিং নিজের হাতে করি। আমি আমার ঘরকে সাজাতে ভালোবাসি। আর ইউএসএর একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমরা বলি না বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, ওদের যে কত পার্বণ তার নেই ঠিক ঠিকানা, ওদের আরও বেশি পার্বণ। ওরা যেমন বিভিন্ন ফেস্টিভ্যালে ঘরগুলোকে সাজিয়ে রাখে, আমি আমার ইন্ডিয়াতে এসে স্বপ্নের বাড়িটাকে ঠিক নানান ফেস্টিভ্যালে সাজিয়ে রাখি। ভালো থেকো স্বরলিপি, ভালো লাগলো পরিচয় হয়ে। থ্যাংক ইউ দিদি, খুব ভালো থেকো। মৌসুমি, তোমার বেবি ফুডের ব্যবসা কিভাবে করেছিলে? প্রথম আমার হাজব্যান্ডের অ্যাটাক হয় চোখে, মানে রেটিনার প্রবলেম হয়। তারপরে রেটিনার প্রবলেমের জন্য উনি হায়দ্রাবাদে দেখাতেন। হায়দ্রাবাদে মাসে 2 থেকে 3 বারও যেতে হতো। তারপরে চোখ থেকে হঠাৎ মানে শরীর খারাপের জন্য একদিন ফুল বডি চেক আপ হচ্ছে,
তারপরে 2024-এর মাঝামাঝিতে জানতে পারি যে কিডনিতে অ্যাটাক হয়েছে। সব কিছু জোগাড় করার পরে ওনার যখন ডায়ালিসিস শুরু হলো 2 মাসের মাথায় উনি আর নিতে পারলেন না। দিয়ে হঠাৎ 2025-এ 13ই জানুয়ারি ওনার ডেথ হয়। তারপরে আমি মানে কিছুদিন এত ভেঙে পড়েছিলাম, আমি আর মানে কোনো সেন্স আমার সেই রকম ঠিক থাকতো না। তখন তুমি কোনো কাজ করতে না? না, তখন আমি Housewife ছিলেন? হাউসওয়াইফ ছিলাম। হাজবেন্ড কি করতেন? হাজব্যান্ড বেবি ফুডের ব্যবসা করতেন। ও আচ্ছা, ওটা ওই হাজবেন্ডের ব্যবসাটাই আমি করি। তারপরে আমি সব মানে দিন রাত এক করে ভাবলাম এবার সব রিটেলার যত আছে দোকানদার তাদেরকে ফোন করলাম, তাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে আপনাদেরকে মাল নিতে হবে। দিয়ে সবাইকে আমি বললাম যে আপনাকে যদি ক্যাশে আমার কাছে নিয়ে যান তাহলে আমি কম পার্সেন্টেজেও আমি দিয়ে দেবো আপনাদেরকে মালটা, কারণ আমাকে টার্গেটটা আগে পূরণ করতে হবে। তারপরে তখন আমি আস্তে আস্তে দাঁড় করাবো বিজনেসটা। তো এই বেবি ফুডের বিজনেসটা তুমি এখন যে দায়িত্ব নিয়েছো, এখন মোটামুটি কাজ শিখে পারছো করতে? হ্যাঁ, এখন আমি চালিয়ে যাচ্ছি দিদি বেবি ফুডের বিজনেসটা। আমার মানে টার্গেট আছে যে বিজনেসটা যাতে আরো একটু বড় করতে পারি। ভালো থেকো মৌসুমী, মেয়েকে ভালো করে মানুষ করো, ব্যবসাটাকে ঠিক করে বুঝে দাঁড় করাও এবং সুন্দর করে করো, আরো বড় করো। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই চেষ্টা করি। থ্যাংক ইউ। ভালো থেকো মৌসুমী। সুধা, বালাপোষের ব্যবসা? হ্যাঁ দিদি, অ্যাকচুয়ালি ব্যবসাটা মায়ের ব্যবসা। আচ্ছা, আমার বিয়ে হয় খুব ছোট বয়সে, সংসার ভালো চলছিল, 2 মেয়ে হয়। এবার স্বামীর সবজির ব্যবসা, তখন দেখছি মেয়েরা বড় হচ্ছে, খরচা টেনে উঠতে পারছে না। মা ব্যবসাটা মার তখন আজ থেকে 15-16 বছরের মায়ের ব্যবসা। মায়েরও আস্তে আস্তে বয়স হচ্ছে, মা বলছে তোর আর্থিক অবস্থা যেমন ভালো নয়, তাহলে তুই আমার ব্যবসাটার হাল তুই ধর, আমার সঙ্গে চল, গিয়ে গিয়ে তুই শেখ। মায়ের সঙ্গে গিয়ে গিয়ে শিখে শিখে এখন সেই ব্যবসাটা আমি চালাচ্ছি। বালাপোষ, বালিশ, তোষক আমি পাড়া থেকে অর্ডারের মাল নিয়ে আসি, সবার বাড়ি বাড়ি গিয়ে যার যার দরকার, বাড়ি আমাদের চেনা পরিচয় হয়ে গেছে, সবার বাড়ি বাড়ি গিয়ে অর্ডার নিয়ে আসি। কেউ কাপড় দেয়, কেউ পয়সা দিয়ে দেয় যে আমাকে তৈরি করে এনে দেবে। এবার তৈরি করে আমাদের বাড়িতে তৈরি হয়, তৈরি করে করে সেই বালাপোষ, বালিশ, তোষক গাড়িতে করে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যেতে হয়। তারপরে অলিগলিতে তো আর গাড়ি ঢোকে না, তখন মাথায় করে করে নিয়ে নিয়ে পাড়ায় পাড়ায় দিতে হয়। তো একটা বালাপোষ তৈরি করতে কত সময় লাগে? একদিনে 2টো বালাপোষ তৈরি করা যায়। কিরম বিক্রি হয়? একটা বালাপোষ ধরুন কি 5 কেজির বালাপোষ 600, 650, 700। তাহলে প্রত্যেকদিন তুমি 2টো করে বানাও? হ্যাঁ, প্রতিদিন 2টো করে বানাই। বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয়, অর্ডার নিয়ে আসতে হয়। যারা বালাপোষ তোমার থেকে নিল তার পরের দিন আবার নেবে না? বা না, পরের দিন নেবে না। কারণ এক একটা বালাপোষ তো অনেক 4 বছর হ্যাঁ, চলে যাবে। প্রত্যেক দিন আমাকে এক পাড়ায় যেতে হয় না তো। আমি নির্দিষ্ট একটা জায়গায়, অত তো গাড়ি করে আমাকে টোটো হোক, অটো হোক, সেই করে করে নানান জায়গায় আমাকে ঘুরতে হয়। তো বালাপোষ তোমার তো পুরনো শাড়ি দিয়ে হয়? হ্যাঁ, পুরনো শাড়ি। শাড়িগুলো কোথায় পাও? শাড়িগুলো তাদের বাড়ি থেকেও নিয়ে আসি, যারা করতে দেয় তারা শাড়ি দিয়ে দেয়। ও, আর শাড়ি না দিলে পয়সা ধরে দেয় যে তুমি শাড়ি কিনে করে দেবে। তো বালাপোষ তো তোমার সারা বছরের ব্যবসা নয়? সারা বছরের না, গরমে বালিশ ফালিশগুলো হয়। পরিশ্রম করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, ঠিক আছে? সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার দাঁড় করাতে হবে। এটা সবসময় বাচ্চাদেরকে বলে রাখবে। ভালো থেকো সুধা।